তাহলে আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব যে টাইমিং এর যে কনসেপ্ট আছে, বিগেস্ট যেটা টাইম। রেডি সবাই? তো ক্লাস শুরু করছি তাহলে। আমাদের যে কালকে এখান থেকে ছেড়েছিলাম যে বাজারের কনসেপ্টটা, যে আমাদের মধ্যে টাইমিং করতে অসুবিধা হয়, আর এটাই সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার যে টাইমিংটা কিভাবে করা যায় বাজারকে। তো টাইমিং বাজারকে করতে গেলে আপনাকে এখান থেকে যে আমরা পিছনে চ্যাপ্টার ছেড়ে এসেছি সেটাকে জানতে হবে। সেটা হচ্ছে মিন রিভার্জেন্স আর মিন ডিভার্জেন্স। মিন রিভার্জেন্স আর ডিভার্জেন্স বলে ব্যাপারে আপনাদের কতটা জানা আছে? এই ব্যাপারে জানে কেউ? এই ব্যাপারে কেউ জানে কাকে বলে? তো মিন রিভার্জেন্স আর ডিভার্জেন্স কথাটা এটা হচ্ছে, যেখানে লেখা আছে নোটে যেটা দেওয়া আছে, যে মিন রিভার্জেন্স এবং মিন ডিভার্জেন্স হলো দুটি এমন পরিসংখ্যাগত ধারণা যা বিনিয়োগের মানে ইনভেস্টের জন্য অর্থনৈতিক হিসাবে ব্যবহার করা হয়। মিন রিভার্জেন্স কথাটা এটা বলছে আপনাকে যে সব সময় প্রাকৃতিক শক্তি যে আছে তার যে দাম যখন বেড়ে যায় তখন সেটাকে আবার গড়ে আসতে সাহায্য করে। তো যখন কোনো জিনিসের দাম বেড়ে যায় তখন সময়ের সাথে তাকে গড়ে আসতে হবে। যদি সময়ের সাথে গড়ে না আসে তাহলে সময়কে প্রাইজের কাছে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের জন্য মিন রিভার্জেন্স আর ডিভার্জেন্স। এটা গুগলে ভালো করে লেখা আছে, আমি এটা কি বলে উইকিপিডিয়া থেকে তুলেছি। হ্যাঁ, তো এটা কিভাবে কাজ করে তারও মানে পুরো জিনিসটা দেওয়া আছে। আমি শুধু ড্রয়িং এর আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে মিন রিভার্জেন্স কাজ করে। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন কি হোয়াইট বোর্ড? ধরো যখন বাজারে প্রাইস যখন বেড়ে যায়, কিনা, এটা হচ্ছে প্রাইস যদি বেড়ে যায় তাহলে প্রাইসকে গড় প্রাইজে আসতে হবে সময়ের সাথে। তো মিন রিভার্জেন্স যেটা আছে সেটা বলছে যে প্রাকৃতিক শক্তি আছে যে যতই প্রাইস বেড়ে যাক না কেন সময়ের সাথে তাকে গড় প্রাইজে আসতে হবে। যদি গড় প্রাইজের মধ্যে সে না আসে তাহলে আবার নতুন একটা যাত্রা সে শুরু করতে পারবে না। সেখান থেকে প্রাইসকে যদি আরো উপরে বা নিচে যেতে হয় তো প্রথমে আগে তাকে গড় করতে হবে, গড়ে আসতে হবে। তো গড় বলতে কোনটা গড়, কি সময়ের সাথে গড়টা হচ্ছে যে আপনি সময়ের মধ্যে দেখবেন সে সময়ের গড়। প্রাইস যদি একটা বেড়ে যায়, ধরো আমাদের বাজারে কোনো সময় কোনো জিনিসের দাম হট করে 10 টাকা বা 20 টাকা বেড়ে গেল। তো প্রাইসে বেড়ে যাওয়ার পরে কি হয় প্রাইসটা নিচে আসবে, দামটা পড়বে, আর না হয়তো ওই জায়গাতে দামটা থাকবে দাঁড়িয়ে, আর সময় পার করে যাবে। সময় মানে যে দিন তারিখ আমরা বলছি, তারিখটা সময় যখন বেরিয়ে যাবে। তো প্রাইস আর সময় একসঙ্গে কিন্তু চলতে হবে। প্রাইস যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে সময়কে যেতে হবে, আর সময় যদি বলে যে না আমি এক জায়গাতে আছি তুমি আসো, তাহলে প্রাইসকে আসতে হবে। যেটা আমরা কন্ট্রাকশনের ভাষাতে বুঝতে পেরেছি যে প্রাইসকে যদি নিচে আসতে হয় তাহলে সময় দাঁড়িয়ে থাকবে, আর সময় যদি আগে যায় তাহলে প্রাইসকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত না দুজনের একসঙ্গে এক জায়গায় হয়েছে ততক্ষণ পর্যন্ত আপ বা ডাউন, চড়া বা পড়া হবে না। প্রাইস এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা বুঝার চেষ্টা করবেন। আমি যেভাবে হোক একটু বুঝানোর চেষ্টা করছি। প্রাইস যদি বেড়ে যায়,
যে কোনো বাজারে, যেমন চার্টে আমরা দেখলাম যে প্রাইস কোনোদিন কোনো কিছু প্রাইস, যে নিফটির হোক, প্রাইস যে এক্সটেন্ড করেছে, এক্সটেন্ড করার পরে কেন কারেকশন আসছে, কন্ট্রাকশন কেন হচ্ছে? কন্ট্রাকশন এই জন্য হচ্ছে যে মিন রিভার্জেন্স তাকে করতে হবে। মিন কথাটা এটাকে বলা হচ্ছে যে সময়টাকে বলা হচ্ছে, মিন কথাটা সময়কে বলা হচ্ছে। আর সময় জিনিসটা, এই মিন জিনিসটাকে আমরা আমাদের বাজারে ইএমএ বা এসএমএ কে প্রেজেন্ট করছে। এই যে আমরা ইএমএ ব্যবহার করছি 20 দিন বা 20 টাইম ফ্রেম, 50 টাইম ফ্রেম, 100 টাইম ফ্রেম আর 200। তো 200টা কি হচ্ছে? ওটা হচ্ছে সময়। আর প্রাইস হচ্ছে আমাদের যে বাজারে প্রাইস, যে স্টকের প্রাইস, সেটা প্রাইস যখন উপরের দিকে যাবে, তখন মিনটা যখন নিচে থাকবে, তখন হয় মিনকে উপরে যেতে হবে, মিন মানে সময়কে উপরে যেতে হবে। তো সময়কে উপরে যেতে গেলে কি হবে? সময় লাগবে, সময়কে উপরে যেতে সময় লাগবে। আর যদি সময় বলে না আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, তোমাকে নিচে আসতে হবে, গড়টা তোমাকে করতে হবে, তাহলে প্রাইস ড্রপ হবে। এবার প্রাইস যখনই ড্রপ হবে, তখন মিন, ইএমএ আর প্রাইস দুজন এক কাছাকাছি হবে। তারপরে ওখান থেকে প্রাইস হয় উপরে এক্সটেন্ড করবে, না হয় নিচে এক্সটেন্ড করবে। যতক্ষণ পর্যন্ত গড় প্রাইস না হয়েছে, ততক্ষণ পর্যন্ত বড় ট্রেন্ড শুরু হবে না। বড় ট্রেন্ড তখনই শুরু হবে যখন গড় প্রাইস হয়ে গেছে। বড় যখন ট্রেন্ড শুরু করবে, তার আগে কন্ট্রাকশন যেটা আমরা দেখেছি, যেটা গড় প্রাইস, সেটা কিন্তু হতে হবে। যতক্ষণ পর্যন্ত গড় প্রাইস না হয়েছে, ততক্ষণ পর্যন্ত মিন বা প্রাইস কেউ যাবে না। দুজনের মধ্যে একজনকে কিন্তু একজনের কাছে যেতে হবে, হয় প্রাইসকে মিনকে যেতে হবে, আর না হয়তো মিনকে প্রাইসের কাছে আসতে হবে। তো এখানে ওটা কথা বলছি যে এটা ধরো একটা প্রাইস, কোনো একটা স্টকের প্রাইস, বাজারের প্রাইস। এবার প্রাইসটা এখানে চলে গেছে প্রাইসটা। এবার প্রাইসটাও যদি ওখানে যায়, তো পিছনে কিন্তু মিনকেও হয় উপরে যেতে হবে। আর যদি মিন কথাটা আমি সময়কে বলছি, মিন কথাটা এখানে সময়কে বলা হচ্ছে। এবার যদি মিন উপরে যদি না যায় আর যদি মিন এখানে দাঁড়িয়ে যায়, তাহলে মিন প্রাইসকে বলছে আমি যাচ্ছি না উপরে, তোমাকে নিচে আসতে হবে। যেহেতু দুজনের দেখা সাক্ষাৎ না হলে একটা বড় ট্রেন শুরু হবে না, ততক্ষণে কি বলছে প্রাইস, যে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ওখানে কিন্তু আসছি। তখন কি করে যে মিনটা মানে প্রাইসটা এভাবে পড়তে থাকে। যখনই পড়তে আসলো, তখন এই যে এখানে গিয়ে দুজনের দেখা হবে। এবার এখান থেকে যা করবে, উপরে বা নিচে বড় করবে। যতক্ষণ পর্যন্ত তাদের এক জায়গায় দেখা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত বড় কিছু করবে না। তো এখানে মিন কথাটা সব থেকে বেশি সময়ের যেটা ব্যবহার হয়, সেটা হচ্ছে 200 মিন। 200 মিন মানে 200 ইএমএ। যেটা কালকে আপনাদের বলেছিলাম যে কারেকশনের শেষ সময় হচ্ছে 200 ইএমএ, 200 মিন। তো এখানে সেই কথাটাকেই বলা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত 200 ইএমএ কে না দেখা করেছে, এক জায়গায় তারা দুজন এক জায়গাতে যতক্ষণ না এসছে, ততক্ষণ পর্যন্ত প্রাইসটা কি হবে, যে বড় কিছু করবে না। এবার এখানে তো আমরা দেখলাম যে মিন নিচে আসলো, প্রাইস নিচে আসলো, মিন এক জায়গায় দাঁড়িয়েছিল। এবার বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে পিছনে মিন যায়, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে এখানে প্রাইস যখন উপরে যায়, তখন তার সাথে সাথে মিনও উপরে যায়। এটা হচ্ছে সময়ের সাথে প্রাইস বেড়ে যাওয়া।
এবার এখানে যদি প্রাইস দাঁড়িয়ে যায় তো তাহলে সময়কেও দাঁড়াতে হবে। তো সময় কেন দাঁড়াবে? যে এই যে পিছনে একটা এক্সটেন্ড করেছে, যে সময়ে প্রাইসটা আর সময়টা বেরিয়ে গেছে, তার এখানে কিন্তু আবার গড় করবে। যতক্ষণ পর্যন্ত গড় না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আবার তারা কোনো কাজ করবে না। অনেক সময় দেখবা আমাদের বাজারে আলোচনা হয় যে এখানে কনসোলিডেশন করবে। তো কনসোলিডেশন করাটার মানেটা কি? কনসোলিডেশন করার মানে হচ্ছে এটা যে প্রাইসকে আর সময়ের সাথে এক জায়গায় গড় করতে হবে। যে পিছনে একটা সময় দিয়ে প্রাইসটা বাড়লো, তো তার যে সময় বাড়ার, ততক্ষণ তো বাড়ার প্রয়োজন ছিল না, কিন্তু বেড়ে গেল। তো বেড়ে গেলে সময় এক্সপ্যান্ড করে গিয়ে সে সময়টাকে গড় করার চেষ্টা করে, সেই সময়টাকে গড় করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ আপনাদের বলছিলাম যে ধরো আমাদের বাজারে বাজার বলতে এই আমাদের নিত্য প্রয়োজনীয় বাজার, কোনো কিছু দাম দেখো, ধরো যে কোনো জিনিসের একটা দাম ধরো, বা পেঁয়াজ বা আলু বা অন্য কিছু জিনিসের দাম ধরো, যে দামটা হঠাৎ করে 20 টাকা দামটা বেড়ে গেল। বেড়ে গিয়ে যদি প্রাইসটা ওখানেই থাকে, দামটা যদি 1 কিলো আলুর দাম যদি ওখানে 20 টাকা বেড়ে গিয়ে থাকে, তাহলে ওখান থেকে আর প্রাইস কিন্তু আর আগে যেতে পারবে না। 20 টাকা বাড়ার পরে আর যে 20 টাকা বাড়বে, তো ওখান থেকে আর বাড়তে পারবে না, ওখানে প্রাইসটা থাকবে। এবার ধরো জানুয়ারি মাসে দামটা বাড়লো, কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেখা যাবে যে দামটা ওখানেই আছে, কিন্তু সময় যেটা মিন ডিভিয়েশন যেটা বলছে, সেটা সময়টা কি হলো, জানুয়ারি থেকে উপরে কত ডিসেম্বর পর্যন্ত আসতে হবে। তো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একই দামে থাকলো। এটা এই ক্ষেত্রে কি হলো, যে সময় এগিয়ে গেল। এবার যদি প্রাইসকে যদি নিচে আসতো, তাহলে কি হতো, যে জানুয়ারি মাসে দামটা বাড়লো, আর জানুয়ারি মাসে যে মিন ছিল যে সময়টা, সেই সময়টা কিন্তু ওইখানেই আছে। আবার 5 দিনের জন্য দাম বাড়লো, আবার 5 দিন পর কিন্তু সঠিক জায়গায় চলে আসলো। তো এটা হচ্ছে মিন ডিভারজেন্স আর রিভারজেন্সের মানে গড় করে একসাথে চলা। এবার যখন দামটা দেখবেন যে এক বছর একই দামে ছিল, তারপর দ্বিতীয় বছর বাড়ছে, তো পিছনে যে 1 বছর বাড়লো, তো সেটা গড় হতে বাড়লো। দুটা একসঙ্গে প্যারালাল চলতে লাগলো, পাশাপাশি চলতে লাগলো। এবার পাশাপাশি চলতে চলতে কি হবে, যে যখন ওদের গড়ের সময়টা এক জায়গায় হয়ে যাবে, তখন ওখান থেকে আবার প্রাইসটা উপরে যাওয়ার চেষ্টা করবে। আর যদি প্রাইসটা যদি উপরে না গিয়ে নিচে আসে, তবুও কিন্তু ওখান থেকে আসতে হবে। প্রাইসকে এক্সটেন্ড কিছু করতে গেলে সময় এবং প্রাইস এক জায়গাতে আসতে হবে। সময় এবং প্রাইস যেটা এক জায়গায় হবে, তখন বুঝবেন যে এখান থেকে বড় কিছু হবে। তো আপনাদেরকে এটা চার্টে যেটা দেখতে পাচ্ছেন, যে এখানে নিফটির কথা বলছিলাম, যে উদাহরণ দেখাচ্ছি, এটা কার চার্টে, এই চার্টটাই ব্যবহার করছি আমরা। এই যে এটা এক্সটেন্ড হয়েছে, এটা কি হয়েছে, প্রাইস উপরে গিয়েছে। এবার প্রাইস যখন উপরে গেল, তখন মিন কি বলছে, যে তুমি তো উপরে গেছো, তুমি তো প্রায় আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছো, দামটা বেড়ে গেছে। এখান থেকে প্রাইস ড্রপ করে নিচে আসলো, আর মিন কিন্তু তাদের সঙ্গে দেখা করলো। তো মিন আর প্রাইস, সময় আর প্রাইস যতক্ষণ এক জায়গাতে না হয়েছে, ততক্ষণ পর্যন্ত বড় কিছু করবে না। এবার যখন এই জায়গাতে যখন মানে গড়টা হয়েছে, তখন
আবার এ নতুন করে আবার কিন্তু ট্রেন শুরু করলো। তো এখানে ডাব্লিউ চার্ট দেখছি, আপনাদের মাথাতে হয়তো এটা বুঝতে কোশ্চিন আসতে পারে যে এখানে তো আপনি বলছেন যে 200 এর ইএমএ বা মিন কে না, হচ্ছে 200 মিন হচ্ছে মানে কারেকশনের শেষ সময়। তো এখানে তো 200 মিনকে তো টাচই করেনি। তো এটা হচ্ছে তোমার কি, যে এই স্টকটা কাম কাজ করেছে ডেলি টাইম ফ্রেমে, গড় করেছে, ডাব্লু টাইম ফ্রেমের গড় করেনি। এটাকে যদি ডেলি টাইম ফ্রেমে করি তো ঠিক বুঝতে পারবেন। এই যে দেখো, এটাকে বলছে মিন রিভার্জেন্স, মানে প্রাইস কে গড় করতে হবে। তো এই যে গড় করলো, কন্ট্রাকশন করলো, তো এই কন্ট্রাকশনটা কাকে করলো? এই প্রাইজের যেটা বেড়েছিল সেটাকে গড় করলো। যে প্রাইসটা বেড়েছিল সেই প্রাইজের এখানে কিন্তু গড় করলো। গড় করার পরে তারা দুজন যখন এক জায়গায় দেখা করলো, তখন তারা আবার করলো কি, যে এখান থেকে আবার নতুন ট্রেন শুরু করলো, প্রাইজের গড় হওয়া বলতে কি, এটা তো একদম 100% হবেই যতক্ষণ পর্যন্ত গড় না হয়েছে। ততক্ষণ পর্যন্ত প্রাইস আগের দিকে বা নিচের দিকে যাবে না। এবার এই জিনিসটা যেটা দেখানো হচ্ছে সেটাকে যদি 5 মিনিট থেকে শুরু করা হয়, মানে কিভাবে স্টক এক্সটেন্স আর কন্ট্রাকশন, এক্সচেঞ্জ মানে কিভাবে স্টকটা চড়ে আর পড়ে, সেটাকে দেখার জন্য আমাদেরকে ছোট টাইম ফ্রেমে কিন্তু ওটা দেখতে হবে। তো আমি এটা তোমাকে যেটা বুঝাতে চাইছি যে কন্ট্রাকশনটা যে পার্টটা, সে পার্টটা মিন ডিভারজেন্স, দুজনের একসঙ্গে দেখা হওয়া বা কি বলে যে মিলন হওয়া বা দুজনের এক জায়গায় আসা অবশ্যই জরুরি আর অবশ্যই হবে। যতক্ষণ পর্যন্ত তাদের এক জায়গাতে গুচ্ছিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত বড় কিছু হবে না। এবার অনেক সময় ক্ষেত্রে যেমন এই জায়গাতে হয়েছে, অনেক সময় ক্ষেত্রে হয় কি, যে প্রাইস থেকে মিন থেকে প্রাইস কিন্তু একটু বেশি পড়ে। তো এই জায়গাটাতে যেটা হয়েছে সেটা কি হয়েছে, প্রাইস একটু বেশি পড়েছে। তো প্রাইস বেশি পড়ে যাওয়া মানে হচ্ছে যে সময়কে একটু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া। ধরো কোনো একটা স্টকে যদি প্রাইস 200 মিনের নিচে যদি ড্রপ করে এবার উপরে উঠে, তার মানে ওর যেটা মিনের যেটা গড় করা ছিল, গড় করার জন্য কি হয়, একটু নিচে আসতে হয়। যতক্ষণ নিচে আসবে একটু বেশি, ততক্ষণে কি হয় যে গড় প্রাইসটা তাড়াতাড়ি হয়। সময়টাকে তাড়াতাড়ি করার জন্য অনেক সময় প্রাইসটা একটু নিচে আসে। এবার কোনো সময় হয় কি, যে মিনের কাছে আশেপাশে সময়টা পার করে, 200 মিনের নিচে কিন্তু যাচ্ছে না। তো যতক্ষণ 200 মিনের নিচে যাচ্ছে না ততক্ষণে কি হবে, যে সময়টা বেশি নিবে। যে কনসোলিডেশন একটা কথা বলা হচ্ছে, যে সেটাকে কিন্তু সময়টাকে কিন্তু বেশি নিবে। এবার সময় যদি বেশি নাই তাহলে 200 মিনের কাছে, 200 ইএম এর কাছে প্রাইসটা বেশি সময় এক্সপ্যান্ড করবে। আর যদি এক্সপ্যান্ড কম করতে চাই, সময়টা যদি কম করতে চাই, তাহলে প্রাইসকে একটু বেশি নিচে আসতে হবে। একটু বেশি নিচে আসলে কি হয়, যে গড়টা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে গেলে কি হয়, যে গড়ের যে একটা আমাদের চিহ্ন, সেই চিহ্নটা আমাদের সামনে তাড়াতাড়ি আসে, যে মিনগুলো এক জায়গাতে গুছিয়ে গেছে। চিহ্নটা কি এক জায়গাতে গুছিয়ে যাওয়া। যতক্ষণ মিন আর প্রাইস দূরে থাকবে ততক্ষণ কি হলো, এক্সপেন্সেস হলো, প্রাইসটা মিন থেকে দূরে গেল। এবার যখন কন্ট্রাকশন হবে ততক্ষণ কি হবে, মিন ডিভারজেন্স হবে আর আমাদেরকে সময়টা
সময়টা ওখানে পার করবে। যেটা রাতের কথাটা বলছিলাম, যে সময় পার করাটা কি, গড় হয়ে যাওয়া। দিনে যে একটা আলোকিত সময় ছিল, এবার অন্ধকার হয়ে ওটাকে কি হলো, গড় করলো। প্রাইস যখন একটা 100 থেকে 150 যাবে, প্রাইস যখন 1 থেকে 150 যাবে, ততক্ষণে কি হবে, মিনগুলো পিছনে পিছনে যায়। তো প্রত্যেকটা মিনের যে গড় প্রাইস আছে, দেখায় না, প্রত্যেকটা ইএম এর গড় প্রাইস। তো ওই গড় প্রাইসটা আর প্রাইস থেকে যত দূরে যাবে, যত দূরে যাবে, ততটাই সম্ভাবনা বেড়ে যাবে কন্ট্রাকশন হয়ে যাওয়ার, ততটাই বেড়ে যাবে সম্ভাবনা যে কন্ট্রাকশন হয়ে যাওয়ার সময় চলে এসছে। যতক্ষণ পর্যন্ত মিন মিন প্রাইসকে দূরে না করেছে, ততক্ষণ পর্যন্ত কন্ট্রাকশন বা কারেকশন আসার কোনো গল্প নেই। এই জিনিসটা ধরো এখানে আমি ডেলি টাইম ফ্রেমে দেখছি, তো এটাকে যদি আপনি 5 মিনিট দেখেন, তবু আপনাকে সেই সিনারিওটাই দেখতে পাওয়া যাবে। এটা আমরা একটা স্টকের চার্ট দেখছি। তো এখানে যে কন্ট্রাকশন হওয়ার পরে চারটা মিন, চারটা সময় এক জায়গাতে গুছিয়ে গেল। এখানে চারটা সময় বলতে 20, 50 আর 100, 200। তো চারটা সময় এক জায়গাতে যখন গুছিয়ে গেল, আর চারটা প্রাইজের গড় যখন কম বেশি, ওখানে লেখা আছে কম বেশি, কম বেশি এক জায়গায় যখন চলে আসলো, তখন এখান থেকে বুঝবেন যে এখান থেকে যা হবে বড় হবে, এখান থেকে যা হবে বড় হবে। তো এই যে বড় হওয়ার একটা ধারণা আসলো আপনার, চার্ট বলছে যে এখান থেকে একটা বড় হবে। বড় হবে মানে কি, এই স্টকের জন্য দিন আসলো, দিনের সময়টা আসলো, রাত্রের সময়টা পার করে দিনের সময় আসলো। আর একবার বলার চেষ্টা করছি, এই যে এই পার্টে, ছোট পার্টে দেখিয়ে চেষ্টা করছি। হ্যাঁ, এই যে এখানে একটা প্রাইসটা যে বাড়লো, এখানে একটা প্রাইস বাড়লো, তো প্রাইসটা যখন বাড়লো এই টাইম ফ্রেমের, এইটুকু টাইম ফ্রেমের জন্য কথাটা বলছি, তাহলে আপনার এটাকে আওয়ারলি চার্ট করি। বুঝতে পারেননি, রেসপন্স দেখে বুঝতে পারছি যে আপনারা বুঝতে পারেননি। এখান থেকে প্রাইসটা ড্রপ হচ্ছিল, পড়ছিল, তো এখানে মিনের গড় কত ছিল, এখানে মিনের গড় কত ছিল, মাউসের জায়গাতে দেখবেন আর এখানে দেখার চেষ্টা করবেন। এখানে মাউসটা দেখাচ্ছি যেখানে, তার উপরে এখানে দেখবেন ফিজা ক্যাপিটাল লেখা আছে কর্নারে, ওখানে দেখবেন যে প্রত্যেকটা মিনের গড় প্রাইস বলছে, গড় প্রাইস বলছে 677, 677, 682, দেখতে পাচ্ছেন ওই জায়গাতে, দেখো এখানে মুভ করছে প্রাইসটা। তো এখানে যেটা প্রাইজের গড় আছে, সেখানে প্রাইসটার গড় কত, প্রাইজের গড় হচ্ছে এখানে কত দেখাচ্ছে প্রাইসটা, প্রাইসটা হচ্ছে 677। এখানে প্রাইসটা দেখাচ্ছে প্রায় 677 কাছাকাছি, কিন্তু মিনগুলোর গড় দেখো, মিনগুলোর গড় দেখো, ইএম এর গড় গুলো, মিনটা বলছি না, ইএম এ বলছি, ইএম এর গড় গুলো দেখো 677, 78 আশপাশে আছে না। তো এখানে এই যে গড় করলো, এই জায়গাটাতে, এই জায়গাতে যে গড় করলো, তো এই কোনটা প্রাইসের, কোন সময়ের প্রাইসটাকে গড় করলো, কোন সময়ের প্রাইসটাকে গড় করলো, এই যে এখানে এক্সপেন্স হয়েছে, এখানে যে এক্সপেন্সেস হয়েছে, আর এই সময়টাকে কি করলো, প্রাইসকে দাঁড় করে, প্রাইসকে দাঁড় করে এখানে মিন, কিন্তু মিন বলতে ইএমএ, ইএমএ কিন্তু উপরে আসলো, এখানে ইএমএ উপরে এসছে,
ইএমএ উপরে এসে এখানে কিন্তু গড় করেছে। এবার গড় করার পরে চাইলে এই স্টকটা উপরে যেত, তো উপরে না গিয়ে কি করলো, এখানে আসলো। তো যখন এখান থেকে আসলো তখন কি করলো, বড় করলো। বলছি না যে যা কিছু করবে বড় করবে, যতক্ষণ পর্যন্ত তাদের গড় না হয়েছে ততক্ষণ বড় কিছু করবে না। যেটা বাথরুমের আমি যাওয়ার উদাহরণ দিয়েছিলাম, তো এটা কি ব্যাপার হচ্ছে, যে এখানে যে সময়টা মিনটা, ওখানে জল খাওয়ার জন্য হচ্ছে সময়, আর এখানে হচ্ছে সময়। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে এই জায়গাটা, এখান থেকে এই জায়গাটা গেল, এটা হচ্ছে এই স্টকের জন্য জল, আর মিনটা হচ্ছে সময়। তো জল যখন খেলো আর সময়টা 3 ঘন্টা পার করলো, পার করে কি হলো, যে একটা ইন্টারনাল কি হলো, প্রেসার ক্রিয়েট হলো। তো ইন্টারনাল প্রেসার ক্রিয়েট হওয়াটাকে বলছে যে প্রাইস আর মিনের এক জায়গায় আসা, 3 ঘন্টা সময় পার করা আর 3 বোতল জল খাওয়া। বুঝতে পারছেন কথাটা? 3 ঘন্টা সময় পার করা, এই যে সময় পার করলো, এখান থেকে যে সময়টা পার করলো নিয়ে আসলো, আর প্রাইসটা যে এখান থেকে আসলো, তো এই জিনিসটা, এই জায়গাটাই হচ্ছে আপনার জন্য কি, যে সময় আর প্রাইস একসঙ্গে মিশে গেলে প্রেসার ক্রিয়েট হয়। পানি 3 বোতল খেলাম আর 3 ঘন্টা সময় পার করলাম, তো দুটো যখন একসঙ্গে মিশে এক জায়গায় আসলো, এক সময় যখন আসলো, তখন একটা কি হলো, প্রেসার ক্রিয়েট হলো। তো প্রেসার ক্রিয়েট হয়ে গেলে ওই স্টকটাকে ক্ষমতা নাই যে ওখানে দাঁড়িয়ে থাকবে। এখানে যে সময়টা পার করলো, ততক্ষণে কি ছিল, প্রত্যেকটা মিনের প্রত্যেকটা সময়ের সঙ্গে আলাদা ছিল, দূরে দূরে ছিল। যতক্ষণ এক জায়গাতে গুচ্ছিত হলো, লিনিয়াস কথাটা একবার কি বলে নাকি, এক জায়গাতে গুচ্ছিত হলো, তখন কি হলো, প্রেসার ক্রিয়েট হলে যে কোনো এক সাইডে মুভ করবে। তো চার্ট যখনই দেখবেন যে মিনটা একে অপরের সঙ্গে অনেক দূরত্ব বেড়ে গেছে, তখনই বুঝে যাবেন যে এখান থেকে একটা কন্ট্রাকশনের সময় কিন্তু শুরু হয়ে যাবে। এবার ওখান থেকে আপনাকে সাবধান রাখতে হবে। এবার যদি আপনি এবার এটাকে যদি নিফটি দেখি, তো একই কন্ডিশন পাবে। দেখো এখান থেকে দেখাচ্ছি নিফটিতে এটা কি হলো, এখান থেকে যে এটা সময়টা গেল, প্রাইসটা গেল, তো প্রাইসের সাথে সাথে সময়ও আসলো, মিন আসলো। তো এখানে কিন্তু তাদেরকে আর গড় করতে হলো, গড় না করা পর্যন্ত তারা এক্সটেন্ড করলো না। এবার এই যে পিছনে যেটা এক্সপেন্সেস, তো এই পিছনের এক্সপেন্সেসটাই কিন্তু এখানে কন্ট্রাকশনের রূপে দেখা গেছে। যেটা আমি উদাহরণ বলেছিলাম যে রাত আর এটা হচ্ছে দিন, এটা হচ্ছে রাত আর এটা হচ্ছে দিন। উদাহরণগুলো একসঙ্গে ম্যাচ করছি, বুঝতে পারছো কথাটা? এখানে কি দেখেছে, মিনগুলো কি বলেছে, আরএসআই ইএমআই গুলো কি বলেছে? ইএমআই গুলো বলছে যে তুমি যে এখান থেকে আমাদেরকে ছেড়ে এত দূরে চলে আসলা, তো হয় তুমি দাঁড়াও, না হয় আমরা আসছি। তো অনেক ক্ষেত্রে মানে কি হয়, তিনটা সিনারিও হয়। একটা সিনারিও কি, যে হয় প্রাইসকে দাঁড়িয়ে মিন যাবে, মিন মানে ইএমএ, প্রাইসকে দাঁড় করে ইএমএ যাবে, আর না হয় প্রাইস নিচে আসবে, ইএমএ কে ওখানে দাঁড়াতে বলবে। দুটা সিনারিও। আর একটা সিনারিও হয় কি, যে মিন আর প্রাইস দুজনেই কিন্তু প্যারালাল, দুজনেই কিন্তু মিন উপরে অল্প অল্প যাচ্ছে, ইএমএ উপরে উপরে যাচ্ছে, হালকা হালকা যাচ্ছে, আর প্রাইসও কিন্তু অল্প অল্প পড়ছে। যেভাবে হোক দুজনের একসঙ্গে মিলন হওয়া দরকার আছে, যেভাবে হোক দুজনকে এক জায়গায় আসার দরকার আছে।
যতক্ষণ দুজন একসঙ্গে আসবে ততক্ষণ বুঝবেন যে প্রেসার ক্রিয়েট হচ্ছে। তো এই জায়গাতে দেখো মিনের নিচে ইএম এর নিচে প্রাইসটা ড্রপ করেছে। তো প্রাইসটা ড্রপ করার কারণটা কি? কারণ হচ্ছে যে সময়টাকে শর্ট করা। এখানে যদি এই মিনের ইএম এর নিচে যদি না আসতো তাহলে হয়তো সময় এখানে নিফটি আরো সময় ব্যয় করত। তো এই সময়টা ডিসাইড করে কে? ইন্টেলিজেন্ট ইনভেস্টররা, যে ব্যাস হয়ে গেছে, এবার নিফটিকে বাজারকে বা স্টককে এখান থেকে উপরে নিয়ে যেতে হবে। তো তাদের যে অ্যাক্টিভিটি, তো তাদের অ্যাক্টিভিটিতে থেকে কিন্তু এই যে সাইকোলজিগুলো বলছি সেগুলোই তৈরি হয়। এবার দুজনে যখন কন্ট্রাকশন যখন হয়ে গেল, দুজনের একসঙ্গে এক জায়গায় হয়ে গেল, মিন আর প্রাইস গড় হয়ে গেল, তো গড় হয়ে যে প্রেসার ক্রিয়েট হওয়া, তো প্রেসার ক্রিয়েট হওয়াটাকেই রাতের অংশ। এবার এইটা যে গড় হয়েছে, গড় হওয়ার পরে কি হয়েছে যে এই জায়গা থেকে আবার নিফটি কিন্তু উপরে যেতে লাগলো। এবার এইটুকু যে গেল এইটুকু যাওয়ার এই অংশটা হচ্ছে আবার গড়, মিন, ডিভারজেন্স আর ডিভারজেন্স। মানে গড় না হতে গেলে কাজ হবে না। গড় হওয়াটাকে আমরা কি বলছি? গড় করাটাকে কি বলছি? কন্ট্রাকশন বলছি না? গড় হওয়াটাকে কি বলছি? রাত বলছি না? গড় হওয়াটাকে কি প্রেসার ক্রিয়েট হওয়া বলছি না? হয়তো সেদিন বাথরুমের উদাহরণ দিতে গিয়ে হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। এবার আজকে তো বুঝতে পারছো যে ব্যাপারটা রিলেট করতে পারছো। উদাহরণগুলো যে রিলেট করছি, আগে আগে ব্যবহার করেছি, সেটাকে একসঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এটাই হচ্ছে চার্টের ভাষা। চার্ট বলছে যে প্রাইসটা যে এক্সটেন্ড করেছে, প্রাইসটা যে এক্সপেন্স করেছে, তো এক্সপেন্স করার পরে প্রাইস আমাকে গড় করতে হবে। তো যখন আপনি কোনো স্টকে দেখবেন যে এক্সটেন্স করেছে, তখন বুঝে যাবেন যে এখান থেকে গড় হতেই হবে। এটা হচ্ছে অটুট শক্তি, কি বলে যে এটা অবশ্যই হতেই হবে, এটা না হলে কিন্তু চলবে না। দিন যখন হয়েছে, এক্সপেন্স হয়েছে, এক্সটেনশন হয়েছে, তো তারপরে কন্ট্রাকশন হতে হবে। দিন হয়েছে, তারপরে রাত হতে হবে। আমি যে 3 বোতল জল আর 3 ঘন্টা সময় পার করলাম, তো অবশ্যই আমাকে বাথরুম যেতে হবে। বাথরুম না গেলে আমি নিজেকে থামতে পারবো? রাত যদি হয়ে যায়, তো দিন না হওয়া পর্যন্ত রাত আবার আসবে। তো এটা হচ্ছে টাইমিং করার যেটা পয়েন্ট, এটা হচ্ছে টাইমিং করার পয়েন্ট। যখন দেখবেন যে এখানে প্রাইসটা এক্সটেন্ড হয়েছে, এবার কন্ট্রাকশন হবে, তো কন্ট্রাকশন হওয়ার জন্য কি সময় লাগবে? এবার আমাকে জানতে হবে যে সময়টা কখন, কোথায়, কোন টাইম ফ্রেমে, কত টাইম ফ্রেমে সময় লাগে। তাহলে সময়টা জানতে পারি, আর এই প্রাইজের যে দুটা মেন কারণ আছে সেটা যদি জানতে পারি, তাহলে আমরা চার্ট কি বলছি এটা বুঝতে পেরে যাব। যদি প্রাইস কি বলছে যে আমি এখানে কন্ট্রাকশন করব না এক্সপেন্স করব, এটা জিনিস যদি আমরা জানতে পারি, বা চার্ট খুললেই কিন্তু আমার একদম পরিষ্কার দেখতে পাই, তো তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে এটা করার জন্য আমাদের সময় কতটা লাগতে পারে। এবার সময় যখন জানতে পারবো, সময়টা আমরা যখন জানতে পারবো, তখন তো আমাদের জন্য সহজ হয়ে যাবে টাইমিং করাটা। তো এটা হচ্ছে কি চার্টের ভাষা। চার্ট কি বলছে? চার্ট বলছে যে আমি এখান থেকে অনেকটা এক্সটেন্ড করেছি, প্রাইসটা এখান থেকে অনেক দূরে গিয়েছি নিয়ে। এবার প্রাইস গিয়েছে নিয়ে, তো সময়কে নিয়ে আসতে হবে। সময়কে হয় আসতে হবে, না হলে সময়ের কাছে আমি যাব, যে চারটা ইএমএ তাদের কাছে আমি যাব। এটা হচ্ছে চার্টের ভাষা। চার্ট বলছে যে আমি এখান থেকে প্রাইস দূরে হয়েছি, এবার আমি গড় করব। গড় করার জন্য আমাকে কন্ট্রাকশন করতে হবে। এবার কন্ট্রাকশন হওয়াটা আমার জন্য সময় লাগবে।
তো সেই সময়টা এবার আমরা যদি দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাব যে কোনটা সময়ে কতটা সময় লাগে কন্ট্রাকশন হতে। আর কন্ট্রাকশন হওয়ার পরে যেই দিকেই মুভ করুক না কেন, যেই দিকেই মুভ করুক না কেন, দুটা দিকে মুভ করবে, হয় আপ না হয় ডাউন। তো আপ মুভ করলে কতটা নিচে যাবে, আমি যেমন বললাম যে এখান থেকে যা কিছু করবে বড় করবে, তো কতটা বড় করবে ওটাও আমাদের জানা দরকার আছে। কতটা বড় করবে, বড় মানে তো এটা নয় যে বিশাল বড়, মিডিয়াম বড়, ছোট বড়। বড় তো একটা কোনো পরিসীমা আছে, কোনো ওর তো এরিয়া আছে। তো ওই এরিয়াটাও আমরা কিন্তু দেখবো এখানে।